আপনারা শুনছেন কাব্যিক নিবেদিত ইকরাম কবিরের মদ্যপান নিয়ে লুকোচুরি ও শিক্ষিত মানুষের সুখ। মদ্যপান নিয়ে লুকোচুরি। একসময় এদেশের মানুষ লুকিয়ে চা পান করত। মনে করা হতো চা একটি নিষিদ্ধ পানীয়। চা পান করলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে। তখন বড়রাও লুকিয়ে চা পান করতেন। ধীরে ধীরে চা গ্রহণযোগ্যতা পেল। সবাই পান করা শুরু করলেন। আমাদের সময় যদিও ছোটদের চা পান করতে দেওয়া হতো না, তবে এখন আর তেমনটি হয় না। সন্তানদের আমরা চা পানে বাধা দিই না, তবে আমরা তাদের মদ্যপানে বাধা দিই। যুবাকালে আমাদের কেউ কেউ পানশালায় গিয়ে রাজা উজির মেরেছি। বয়সকালে যারা শুদ্ধ হওয়ার চেষ্টা করি তারাই অবলীলায় বলি মদ্যপান হারাম এবং শাস্ত্রে নিষিদ্ধ। মদ্যপানে নিষেধাজ্ঞা খারাপ কোনো ব্যাপার নয়। দারুপানে অবশ্যই ক্ষতি হয়, অনেক ক্ষতি। পান করলে মস্তিষ্কের অণু পরমাণু মলিকুল কাজ করে না, মানুষ স্বকীয়তা হারায়, স্বাভাবিক বুদ্ধি লোপ পায়। তখন অনেক অপরাধ সংঘটিত হতে পারে এবং হয়ও। মানবজাতি ঠিক কবে দারু আবিষ্কার করেছিল এবং তা পান করে আনন্দ পেতে শুরু করেছিল এ বিষয়ে আমি খুব নিশ্চিত নই। তবে বই পুস্তকে পড়েছি প্রাচীনকাল থেকেই মানব সমাজে মদ্যপানের প্রথা ছিল। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর মানুষ একসঙ্গে বসে দারু পান করে একটু নাচগান করে ঘুমিয়ে পড়ত। গ্রিক, রোমান, স্ক্যান্ডিনেভিয়ান ও আরও অনেক জাতির মদের দেবদেবী ছিলেন। তাদের জন্য পূজাও দেওয়া হতো। যুদ্ধ জয়ের পর নতুন ফসল উঠলে, সন্তান জন্মালে, শত্রুর মৃত্যু হলে ওইসব দেশে সবাই একসঙ্গে মদ্যপান করতেন। মধ্যযুগ পেরিয়ে যদি আধুনিককালের দিকেও তাকায়, মদ্যপান সেই একই প্রথায় চলছে। সোভিয়েতরা তো সমাজতন্ত্র জারি করার পর মানুষকে খুশি রাখতে নামমাত্র মূল্যে ভদকা বিতরণ করত। তবে ধীরে ধীরে মানবজাতির মদ্যপানে সুমতি এসেছে। অনেকেই বেশ চিন্তা ভাবনা করে মদ্যপান করেন। এদেশে দারুর সঙ্গে আমাদের সম্পর্ক বেশ হাস্যকর। দারু বা দারু মিশ্রিত পানীয় নিষিদ্ধ করেছে রাষ্ট্রই। মাদকাপ্লুত করতে পারে এমন কোনো দ্রব্য সঙ্গে রাখা যাবে না, আইনে আছে। সঙ্গে রাখলে আপনাকে গ্রেফতার করা হতে পারে। তবে যে ব্যক্তি আপনাকে গ্রেফতার করবেন তিনিও যে সুযোগ পেলে সেই দ্রব্য চেখে দেখবেন না তার নিশ্চয়তা নেই। এখানে শেষ নয়। আমাদের দুটি দারু কারখানা আছে, একটি সরকারি এবং একটি ব্যক্তি খাতে। লক্ষ্য হচ্ছে আপনি নিজের দেশে তৈরি দারু পান করুন, বিদেশি নয়। যদি আমদানি করে পান করতে চান তাহলে উচ্চ হারে কর দিন। বিমানবন্দর ধরে বিদেশে যাওয়ার সময় শুল্কমুক্ত দোকান থেকে বিদেশি দারু কিনুন এবং যে দেশে যাচ্ছেন সেখানে গিয়ে পান করুন। কিন্তু ফিরে আসার সময় বিদেশি দারু সঙ্গে করে দেশে আনতে পারবেন না। তবে স্থানীয় পানভোক্তাদের জন্য ব্যবস্থা আছে। আপনি যদি বিদেশি দারু পান করতে চান তবে ডাক্তারের সাহায্য নিন। চিকিৎসক লিখে দেবেন যে আপনার শরীর ভালো নেই এবং সে কারণে আপনি দারু পানের মাধ্যমে নিজ স্বাস্থ্য উন্নত করতে পারবেন। সে বিষয়ে একটি লিখিত সনদ থাকতে হবে, ইংরেজিতে বলে লাইসেন্স। লাইসেন্সটি সঙ্গে রাখতে হয়। কোনো ক্লাব বা বারে গিয়ে পান করতে চাইলে তা দেখাতে হয়। লাইসেন্সে বলা আছে, স্বাস্থ্যজনিত কারণে লাইসেন্সধারী ব্যক্তি মাসে 7 ইউনিট বিদেশি দারু পান করতে পারবেন। লাইসেন্সপত্রের প্রথম পাতায় অনুমতি এবং পেছনের পাতায় 12 মাসের তালিকা আছে, যেন দারু ক্রেতা কোথা থেকে কতটুকু কিনছেন তার হিসাব রাখা যায়। যেখান থেকে কিনছেন সেখানকার সিলমোহরও থাকতে হবে। কিন্তু এই কেনাকাটার সমস্যা জর্জরিত। দেশের বেশিরভাগ বার ও ক্লাবের বিদেশি দারু বিক্রি করার লাইসেন্স নেই। তাই তারা বিক্রির সময় ব্যক্তিগত লাইসেন্সে সিল দেবে না। সিল না থাকার অর্থই হচ্ছে সেই বিক্রি আইনসম্মত নয়। দারু কিনে বাড়ি ফেরার পথে কোনো আইনরক্ষক যদি পথ আগলান তাহলে তিনি সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। প্রশ্ন হচ্ছে, তাহলে বিদেশি হুইস্কি, ভদকা, টাকিলা, রাম সঙ্গে রাখার লাইসেন্স দেওয়া হচ্ছে কেন? আমাদের এখানে দারুপান এক ধরনের ফ্যাশন। বাংলা ও ইংরেজি নববর্ষ, পূজা, বড়দিন, বৃষ্টি, অনাবৃষ্টি, সব পার্বণের মুহূর্ত অনেকের কাছে যেন মলিন হয়ে যায় যদি দারুপান না হয়। আমরা কেউ কেউ পান করি সবাইকে জানিয়ে এবং অনেকেই গোপনে। অ্যালকোহলের সঙ্গে আমাদের সম্পর্কে একটু কপটতার মিশ্রণ আছে। দারুযুক্ত পানীয় উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাবে আমরা 1 পা এগোই এবং 3 পা পিছিয়ে যাই। তাহলে আমরা কি নিয়ে ভয় পাচ্ছি? মদ্যপান করে মানুষ মাতলামি পাগলামি করবে? মাতাল হয়ে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করবে? শ্রীলঙ্কায় রাস্তার পাশের দোকানের বেঞ্চিতে বসে বিয়ার পান করা যায়। সেখানে দারু কেনার দোকান আছে। ভারত, ভুটান ও নেপালেও তাই।
সেখানকার মানুষ যদি দারুপান করার পর পাগলামি মাতলামি ও অপরাধপ্রবণ হয়ে যেত, তাহলে ওই দেশগুলো সরকার তো দারু বিক্রি বন্ধ করে দিত। যারা ইয়াবা বা আইস সেবন করেন তারা কেমন পাগলামি করেন? এই মাদকগুলো কিন্তু সারা দেশে যথেষ্ট পরিমাণেই পাওয়া যায়। এগুলো কি অ্যালকোহল নির্ভর পানীয়ের চেয়ে কম ক্ষতিকর? সততার সঙ্গে কিছু গভীর চিন্তার প্রয়োজন। ভ্রান্ত যুক্তিগুলোকে নিয়ে আবারও চিন্তা করা উচিত। এ কথা জানা যে যতই বাধা দিই না কেন মানুষ মদ্যপান করবে, কিন্তু অসৎ ও লোভী ব্যবসায়ী ভেজাল দারু তৈরি করবে এবং তা পান করে অনেক মানুষের মৃত্যু হবে। এমন অনেক দেশ আছে যেখানে দারুপান নিষিদ্ধ। সেসব দেশের নাগরিকরা কি তাহলে দারুপান করেন না? অবশ্যই করেন। মদ্যপান ঠেকানো কতটা সম্ভব তা আমাদের চিন্তা করতে হবে। এদেশে খেজুরের রস থেকে দারু তৈরি খুবই সহজ। আদিবাসীরা ভাত থেকে দারু তৈরি করতে পারে। আমাদের চিন্তাগুলো আরেকটু পরিষ্কার হওয়া প্রয়োজন। আমাদের মদ্যপানের আকাঙ্ক্ষা, চিন্তা ও সংস্কারচ্ছন্ন ধারণাগুলো ভালো করে বোঝা প্রয়োজন। মানবজাতি মাত্রই নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। কেউই তাকে ঠেকিয়ে রাখতে পারে না। একটু চিন্তা এবং পর্যবেক্ষণ করলেই বুঝতে পারব যে আমরা নাগরিকদের যতটা পাগল বা মাতাল মনে করি তারা আসলে ততটা নন। মদ্যপান নিয়ে আমাদের এই লুকোচুরির একটি ইতি টানা প্রয়োজন। যারা নিজেদের সমাজ রক্ষাকারী মনে করেন তাদের পুরো পরিস্থিতিটা আরেকটু চিন্তা করে দেখার অনুরোধ জানাচ্ছি। ফেব্রুয়ারি 2021। শিক্ষিত মানুষ কি সুখী হতে পারছে? কদিন আগে একগুচ্ছ হ্যাপিনেস টিপস বা সুখী হওয়ার উপায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। এই উপায়গুলো এসেছে হার্ভার্ডের এক শিক্ষকের ক্লাস থেকে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনোবিজ্ঞান পড়ান। অনেক নাম করেছেন তিনি। বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় ছাত্রছাত্রীদের সুখ ও আত্মবিশ্বাসের ওপর, যা তাদের জন্য জীবনে সার্থক হওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা জীবনকে আরও সুন্দর করে উপভোগ করবে এবং আনন্দ নিয়ে কাজ করবে। কিছু উদাহরণ দিই। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। তার অর্থ হচ্ছে কৃতজ্ঞ হতে শিখতে হবে, ব্যায়াম করতে হবে, সাহসের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নিজের শিরদাঁড়া ও স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পুষ্টিকর অর্থ হচ্ছে পুষ্টিকর, আমরা যা পুষ্টিকর মনে করি তা নয়। হোক, পুষ্টিকর খাবার খেতে হবে, গান শুনতে হবে এবং হাসি খুশি থাকতে হবে। আরও অনেক ছিল, আমি এই কয়টির কথাই বললাম। এই পরামর্শগুলো যখন পড়ছিলাম আমার মনে অন্য আরেক চিন্তা ঘোরাফেরা করছিল। হাজার হাজার বছর ধরে নবীগণ, যোগীরা এবং বুদ্ধিমান মানুষেরা এই একই উপদেশ প্রচার করে এসেছেন। আমরা শুনেও শুনিনি, এখনও তাই করি। শুনেও শুনি না, পড়েও পড়ি না। এগুলো মানুষের কাছে নতুন নয়, কিন্তু যখনই হার্ভার্ডের মতো এক প্রতিষ্ঠানে কথাগুলো বলে আমরা উত্তেজিত হয়ে পড়ি, নড়ে চড়ে বসি। অন্যকে জানাতে চাই, আমাদের সন্তানদের হার্ভার্ডের কথা বলে উদাহরণ দিই, কারণ হার্ভার্ডের গ্ল্যামার আছে। আমাদের দুঃখগুলোর কারণ কি? আমরা কেন অসুখী হই? একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেন তাদের ছাত্রছাত্রীদের ইতিবাচক মনস্তত্ত্ব শেখানোর প্রয়োজনীয়তা অনুভব করল? তাহলে কি শিক্ষায় মনস্তত্ত্ব নিয়ে চিন্তা করার সময় এসেছে? এর আগে মনস্তত্ত্ব নিয়ে কথা বলা হতো না? হার্ভার্ডের মতো প্রতিষ্ঠান তো দক্ষ পেশাজীবী তৈরি করে। শুধু হার্ভার্ড নয়, বিশ্বের সব শিক্ষা প্রতিষ্ঠানই তাই করে। এসব প্রতিষ্ঠান থেকে পাশ করে ছেলেমেয়েরা চাকরি করবে, ব্যবসা বাণিজ্যে সাহায্য করবে, নিজের আর্থিক উন্নতির জন্য চাকরির ক্ষেত্রে ইঁদুর দৌড়ে সামিল হবে। আমি মনে করি এসব শিক্ষা প্রতিষ্ঠান এমন এক জনগোষ্ঠী তৈরি করে যারা ইঁদুর দৌড়কেই সুখ মনে করে। এই প্রতিষ্ঠানগুলো তাই চায়। এরা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে কর্মী জোগানোর কাজ করে আসছে। স্কুল, কলেজ আমাদের একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় মাতিয়েছে। আমাদের শিক্ষকরা শিখিয়েছেন আমরা যেন আমাদের সহপাঠীদের চেয়ে ভালো ফল করি। সবাইকেই তা শেখানো হয়েছে। ইদানিং বোধ হয় প্রতিযোগিতা আরও বেড়েছে। আমরা বেড়ে উঠেছি এই মানসিকতা নিয়ে, যেন আমাদের চারপাশের মানুষের চেয়ে এগিয়ে থাকতে পারি। যখন পেশাগত জীবনে আসি তখনও দেখি প্রতিযোগিতায় আমাকে সহকর্মীদের চেয়ে এগিয়ে থাকতে হবে, ভালো করতে হবে। কর্মক্ষেত্রেও এক ইঁদুর দৌড় শুরু হয়। এই ইঁদুর দৌড়ের বীজ ছোটবেলায় রোপিত হয়ে গেছে, যা চলেছে বিশ্ববিদ্যালয় পেরিয়ে কর্মক্ষেত্রেও। প্রতিযোগিতা মানুষকে উন্মত্ত করে, মনের ওপর অসম্ভব চাপ সৃষ্টি করে, যা অনবরত নিজের অজান্তে গ্রহণ করে মানুষ মনে করে যে সে জীবনে সার্থক হয়েছে।
এই চাপ আমাদের মনে এবং শরীরে অপূরণীয় ক্ষতি করে যায়। আমরা আর্থিক অতি উন্নতি ও পেশাগত দক্ষতাকে সার্থকতা মনে করে পরিশেষে একদল অসুখী ও অপ্রসন্ন মানুষে পরিণত হই। ধরুন, আমাদের দেশের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ বা ব্যবসা ব্যবস্থাপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা। চারপাশে খেয়াল করলে দেখবেন আমাদের সন্তানেরা আইবিএ থেকে ডিগ্রি নেওয়ার জন্য ছুটছে। বিবিএ এমবিএ হবে ওরা। মনে করছে আইবিএ থেকে পাশ দিলেই ভালো একটি চাকরি হবে, তারপর তারা সুখে শান্তিতে বসবাস করবে। আসলে তাই কি হচ্ছে? সেই মানসিক চাপ এবং বিফলতার ম্লানালোকে ডুবে যাচ্ছে। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের সন্তানদের লোভ দেখিয়েই যাচ্ছে যে তাদের কাছে শিক্ষা নিলে ওরা সুখী জীবন পাবে। হ্যাঁ, আমরা বলতেই পারি যে একজন মানুষের সুখ নির্ভর করে তার নিজের চাওয়ার ওপর। সে কেমন করে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিজের জীবনে ব্যবহার করবে তার ওপর। কেউ ডাক্তার হতে পারলে সুখী, কেউ অনেক অর্থ উপার্জন করতে পারলে সুখী, কেউ একটি বাড়ি বানাতে পারলে সুখী, কেউ শুধু দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই সুখী। অবশ্যই শিক্ষা আমাদের নিজের মতো করে চিন্তা করে নিজেকে তৈরি করতে সাহায্য করে, আমাদের মানুষ উন্মোচনে সাহায্য করে। আমাদের মতো দেশে শিক্ষা যদি মানুষকে ক্ষুধা ও দারিদ্র্য থেকে বাঁচাতে পারে, তাহলে অবশ্যই শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা যদি একজন গরিব কৃষককে শেখাতে পারি তিনি কেমন করে তার জমিতে আরও বেশি ফসল ফলাবেন, সেটি তার জন্য হবে এক ইতিবাচক শিক্ষা। তার মানসিক চাপ হচ্ছে ক্ষুধা এবং দারিদ্র্য। তারা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন না। বিশ্বজুড়ে শতকোটি মানুষের সুখ হলো তারা কেমন করে একটু অর্থ উপার্জন করে দুধে ভাতে থাকবে, এটি তাদের সুখ। তাদের জন্য এসব প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে বলে মনে হয় না। যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে তারা সবাই চাকরি প্রার্থী। তারা ইঁদুর দৌড়ে সামিল হতে চায় এবং তাদের জন্যই এই প্রাতিষ্ঠানিক শিক্ষা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ইঁদুরগুলোকেই সুখ ও শান্তির উপায় বাতলে দিতে চায়। তাহলে কি আমরা ভেবে নিতে পারি যে হার্ভার্ড তার ছাত্রছাত্রীদের যেমন করে সুখের সংজ্ঞা বোঝাচ্ছে, অন্যান্য প্রতিষ্ঠানও তা শেখাতে চাইবে এবং এই ছাত্রছাত্রীরা যেসব কোম্পানিতে কাজ করবে তারাও এসব বুঝবে? আমরা কি এমন এক পরিবেশে কাজ করতে পারব যেন কাজকে ভালোবাসতে পারি এবং তা উপভোগ করতে পারি? গবেষকরা বলেন, সুখ এমন এক মানসিক অবস্থা যা আমাদের খুশি মনে দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহ দেয়। অনেক গবেষককে এও বলতে শুনেছি যে সুখ এক ধরনের পরিক্রমণ, গন্তব্য নয়। সুখকে যখনই গন্তব্য বলে ধরে নেওয়া হয় তখনই তা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের শিক্ষিত হওয়ার প্রক্রিয়াটিও তাই। শিক্ষা আমাদের কাছে একটি গন্তব্য হয়ে গেছে। পরিভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জনের কথা ভুলে গেছি। পরিভ্রমণে রয়েছে খুশি মনে কাজের উৎসাহ। শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে আমার সবিনয় অনুরোধ, ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষা ও মুখস্থ নির্ভর শিক্ষার মাঝে আটকে না রেখে তাদের জ্ঞানের পরিধিটা বাড়িয়ে দিন। শিক্ষা যেন জ্ঞানার্জনের বাহন হয়। তাদের মধ্যে জ্ঞানার্জনের মোহ তৈরি করুন। তাহলে জীবনে তারা সব পাবে, অর্থও পাবে, সুখও পাবে। সেপ্টেম্বর 2020। মাস্টার্স বা পিএইচডি ডিগ্রির মূল্য। হাসবেন না। আমাদের গতানুগতিক চিন্তাধারায় পিএইচডি, মাস্টার্স বা যে কোনো ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললে হাসি ঠেকিয়ে রাখা অবশ্যই কষ্টকর। তবে পিএইচডি ও মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই বলে সম্প্রতি মন্তব্য করেছেন আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী। আমি যতটা বুঝেছি তিনি তালেবানের শ্রেষ্ঠত্ব জাহির করতে কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন তালেবানদের প্রাথমিক শিক্ষা না থাকা সত্ত্বেও তার মতে তারাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের প্রসঙ্গটি আজ আমরা এড়িয়ে যাই, বরং শিক্ষা বা ডিগ্রির মূল্য নিয়ে কিছু চিন্তা করি। মন্ত্রীর মূল্য শব্দটি আমাদের সবার জীবনে কোনো অর্থ বহন করে কিনা তা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি। ডিগ্রি মানব জীবনে কি দেয় আর কি কেড়ে নেয় তাও আমরা ভাবব। হ্যাঁ, ডিগ্রি অবশ্যই গুরুত্বপূর্ণ। আফগান মন্ত্রী আসলে ভুল বলেছেন। ডিগ্রি না থাকলে কে কতটা শিক্ষা গ্রহণ করেছেন বা কে কোন বিষয়ে শিক্ষা নিয়েছেন তা যাচাই করা সম্ভব নয়। ডিগ্রি হচ্ছে পড়ালেখা করার স্বীকৃতি। এ সময় আমাদের স্বীকৃতিপত্র দেওয়া হয় যা চাকরি বা অন্যান্য কাজ পেতে সাহায্য করে। আরও শিক্ষা গ্রহণের কাজেও প্রয়োজন হয়। স্বীকৃতি বা ডিগ্রি আমাদের পড়াশোনা করতে প্রেরণা যোগায়।
তাহলে ডিগ্রি ব্যবস্থা না থাকলে কি আমরা শিক্ষা গ্রহণ করতাম না? আসুন স্বীকৃতিহীন এক পরিস্থিতির কথা একটু চিন্তা করি। ধরুন, সারা বিশ্বে কোনো বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় নেই, তবে লেখকরা পুস্তক লেখেন এবং আমরা তা পড়ে নিজ নিজ কাজ করি, চাকরিও পাওয়া যায়। তাহলে কি আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন? শিক্ষার স্বীকৃতি প্রয়োজন? জটিল এক চিন্তা। এখন যেমন করে জীবন চলে হয়তো তেমন নয়, তবে অন্যভাবে অবশ্যই চলত। সক্রেটিসের যুগেও মানুষ ব্যবসা বাণিজ্য করত, চাকরিও করত, কিন্তু ব্যবসায় প্রশাসন নামে কোনো বিষয়ে পড়াশোনা করে তাদের এসব করতে হয়নি। ইতিহাসে অনেক নবীর কথা বলা আছে যারা পড়তে পারতেন না। আমাদের লালন, হাসন বা করিম কোনো বিদ্যালয়ে পড়েছিলেন কিনা আমার জানা নেই। কবি নজরুলের কথাই ধরুন, তিনি কোন শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে কাটিয়েছেন? সক্রেটিস, প্লেটো বা অ্যারিস্টটল তাদের ডিগ্রি কে দিত? প্লেটো অবশ্য তার গুরুর মৃত্যুর পর গুরুর নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। কয়েক শতক আগে যারা দেশ শাসন করতেন তারা নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নিয়ে তাদের কাজ করেননি। তখন যদি এখনকার মতো বিদ্যালয়, মহাবিদ্যালয় থাকত তাহলে হয়তো তারা ডিগ্রি নিতেন, কিন্তু তখন প্রয়োজন হয়নি। তারা স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তাদের পরিষদেও অনেক স্বশিক্ষিত মানুষ থাকতেন যারা তাদের পরামর্শ দিতেন। সাধারণ মানুষ তাহলে কি করত? তারা কোথায় অক্ষর জ্ঞান অর্জন করত? কয়েক দশক আগেও আমাদের দেশে অক্ষর জ্ঞানের তেমন প্রয়োজন ছিল না। জীবন চলত, তবে আমরা অনেক গরিব ছিলাম। শিক্ষা গ্রহণ শুরুর পর থেকে আমাদের অর্থনৈতিক উন্নতির শুরু, নতুন চিন্তার অগ্রগতির শুরু। তখন উন্নয়ন একরকম ছিল, এখন তার ধারা অন্যরকম। অর্থনৈতিক উন্নয়নের কথা ভেবেই বর্তমান শিক্ষা গ্রহণের কাঠামো তৈরি করা হয়েছে। আমার দেশে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল 100 বছর আগে। বিদ্যালয়, মহাবিদ্যালয়ের যাত্রা শুরু তারও আগে। এই বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি নিয়েছেন তাদের সংখ্যা কত হতে পারে ঠিক জানি না, তবে অনেক লাখ হবে। দেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, সেখান থেকেও লাখ লাখ মানুষ ডিগ্রি নিয়েছেন, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ইত্যাদি। দেশে চিকিৎসা শাস্ত্র শেখার জন্য অনেক প্রতিষ্ঠান আছে এবং হাজারো বাঙালি সেখানে লেখাপড়া করে চিকিৎসক হয়েছেন। এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বিদ্যালয় অনেক। ডিগ্রি গ্রহণেচ্ছু মানুষ শিক্ষা গ্রহণ করেছেন। গত 30 বছরের ইতিহাস বলে বর্তমানে এদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ডিগ্রি হচ্ছে ব্যবসায় প্রশাসন বিষয়ে। ব্যবস্থাপনাও একটি সমাদৃত বিষয়। আমরা খুব ইংরেজি শিখতে চাই এবং 12 বছর ধরে কলেজ পাস সবাই ইংরেজি শেখেন। এখানে ইংরেজি মাধ্যমে পড়ে ডিগ্রি নেওয়ার জন্য বিদ্যালয় ও মহাবিদ্যালয় আছে। বাংলাদেশে ধর্ম ও আরবি ভাষা বিষয়ে ডিগ্রি নেওয়ার জন্য সারা দেশ মাদ্রাসা মক্তবে ছেয়ে আছে। ডিগ্রি এখন বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে। বাঁচতে চাইলে ডিগ্রি প্রয়োজন, অর্থ উপার্জন করতে চাইলে ডিগ্রির বিকল্প নেই। গাছ দেখতে সুন্দর, কিন্তু অনেক বেশি গাছ থাকলে তা একটা জঙ্গল হয়ে যায়। ডিগ্রিগুলো আমাদের এখানে তাই হচ্ছে কিনা সবাইকে একটু তা ভাবতে অনুরোধ জানাই। এবার আসল কথায় আসি। অবশ্য আমার আসল আপনার কাছে আসল নাও হতে পারে, তবুও বলি, যে ডিগ্রির মাধ্যমে আমরা শিক্ষিত হিসেবে স্বীকৃত হচ্ছি তা আমায় প্রজ্ঞার কোন স্তরে পৌঁছে দিতে পারছে? ডিগ্রির সাহায্যে নিজের ভেতরে কত দূর দেখতে পাচ্ছি? এই ডিগ্রি আমাকে কতটা মানবিক হতে সাহায্য করছে? আমার নিজের কথাই বলি, আমি ডিগ্রিধারী হয়েছি ক্যাডেট কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। আমার ডিগ্রি সাধনের পেছনে যাদের আর্থিক অবদান আছে তাদের উন্নয়নের জন্য আমি ডিগ্রিকে কতটা কাজে লাগাতে পারছি? তাদের উন্নয়নে নিজেকে কিছুটা হলেও নিয়োজিত করতে চাচ্ছি কিনা? যে পৃথিবীর প্রকৃতি মানবজাতির সব ক্ষুধা মেটাচ্ছে তার রক্ষার জ্ঞান ও ইচ্ছা কি আমার ভেতরে তৈরি হচ্ছে? সমাজে বা মানুষে মানুষে ভারসাম্য অথবা সমতা বজায় রাখার মানসিকতা স্ফীত করতে এই ডিগ্রিগুলো আমাকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে? এই ডিগ্রিধারী আমি তো অন্যের অর্থ চুরি করি, নদী দখল করি, খাবার নষ্ট করি, মতের মিল না হলে খুন পর্যন্ত করি। তাহলে দিন শেষে ডিগ্রিগুলোর অর্থ কি দাঁড়ায়? এই প্রশ্নগুলোর উত্তর আমি জানতে চাই। উত্তরগুলো না খুঁজে পাওয়া পর্যন্ত আমরা পরিণত সমাজ তৈরি করতে পারবো বলে মনে হয় না। যারা ডিগ্রিকে ব্যবহার করেন অন্যকে শোষণ করার জন্য, তারা চেতন মনে আপাত সুখী মনে হলেও অবচেতন মনে অতি অসুখী। আমার গাড়ির কাচের বাইরে থালা হাতে একজন দাঁড়িয়ে অর্থ ভিক্ষা করবে আর আমি শীতাতপের ভেতরে বসে নিজেকে ভাগ্যবান মনে করব, এ পরিস্থিতি
কোনো ডিগ্রি সুখের লক্ষণ হতে পারে না। সেপ্টেম্বর 2021। আমার শিক্ষক আমার দার্শনিক। এ দেশের শিক্ষকরা ঠিক কবে মর্যাদাপূর্ণ জীবনযাপন করেছেন আমরা জানি না। আমার বাবা, যিনি একজন শিক্ষক ছিলেন, 80-র দশকে প্রায় বলতেন স্বাধীনতার আগে নাকি শিক্ষকদের মর্যাদা অনেক বেশি ছিল। তার ধারণা আমার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য মনে হয়নি। তার কারণ আমিও আমার বন্ধুরা এবং আমাদের অগ্রজরা আমাদের শিক্ষকদের যে মর্যাদা দিয়েছি তা আমরা এখনও স্মরণ করি। তবে যে যুগেই হোক, শিক্ষকরা সমাজের অপেক্ষাকৃত অসচ্ছল শ্রেণীতে অবস্থান পেয়েছেন। অসচ্ছল হলেও আগে লাঞ্ছনা ছিল কম। বর্তমানে শিক্ষকদের প্রতি লাঞ্ছনা বেড়েছে। প্রতিষ্ঠানের পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সভাপতি এবং ছাত্রদের হাতে প্রায়ই তারা লাঞ্ছিত হচ্ছেন। কদিন আগে একজন শিক্ষককে আমরা মেরেও ফেলেছি। শিক্ষকদের এই দুর্দশার জন্য এককভাবে কেউ দায়ী নয়, আমরা সবাই দায়ী। শিক্ষকরা নিজেরা সবচেয়ে বেশি দায়ী। তারা আমাদের কি শেখাচ্ছেন তার উপরই নির্ভর করে তাঁরা সমাজে কতটা সমাদৃত হবেন। আমার জীবনে অনেক অপ্রাতিষ্ঠানিক শিক্ষকের অবদান মনে রাখার মতো। তাঁরা আমাকে জীবন শিখিয়েছেন, যা অর্থ দিয়ে জীবন কেনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিক শিক্ষকরা আমাদের সবাইকে কেরানি হতে শিখিয়েছেন। আমাদের কেরানি কারখানায় হাতে গোনা কয়েকজন চেষ্টা করেছেন কেরানি শিক্ষার চাইতে বেশি কিছু দিতে। তাঁরা বুঝতেন জীবনে অর্থ কড়ি দিয়ে সুখ কেনার চেয়ে নিজের জীবনের অর্থ বোঝা আরও বড় উদ্দেশ্য। অর্থ সবাই উপার্জন করে, ভিখিরি, দুর্নীতিবাজ, শিশু শ্রমিক, দিনমজুর, কেরানি, আমলা, ব্যবসায়ী, মন্ত্রী, সবাই। অর্থ উপার্জন শেখানো যদি একজন শিক্ষকের কাজ হয়, তাহলে আমায় জীবন শেখাবেন কে? শুধু জীবিকা অর্জন করে মানুষের জীবন হতে পারে না। জীবন হচ্ছে জীবন যাপনের চেয়ে বড় কিছু, উপার্জনের চেয়েও বড় কিছু। কে তা শেখাবেন? পিতামাতা? যদি তাই হয় তাহলে তো প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জনের প্রয়োজন নেই। একই সঙ্গে এ কথাও সত্য, যিনি আমায় কেরানি হতে শিখিয়েছেন, তাঁর শিক্ষাদানের কারণেই এখন পরিবার নিয়ে পেটে ভাতে বেঁচে আছি। আমরা যখন কেরানি হতে শিখেছিলাম তখন খুব বেশি চিন্তাভাবনা করিনি, আসলে বুঝিনি। মনে হয়েছিল সেটাই বাস্তবতা, সেটাই জীবনের উদ্দেশ্য। গাড়ি ঘোড়া চড়া। যাঁরা গাড়ি ঘোড়া চড়ার চেয়েও বেশি কিছু শেখাতে চেয়েছিলেন, এখন বুঝি তাঁরা আমাদের আসলে জীবন দর্শন বোঝাতে চেয়েছিলেন। আমি আশা করি শিক্ষকরা আমাদের দর্শন শেখাবেন, যা আমায় নিজেকে চিনতে শেখাবে, নিজের ভেতরে তাকাতে শেখাবে, নিজের যোগ্যতা এবং দুর্বলতা সম্পর্কে বুঝতে শেখাবে, জীবনের উদ্দেশ্য নির্ণয় করার চিন্তা করতে শেখাবে। এগুলো জানতে পারলেই আমি আমার জীবিকা অর্জনের পথ নিজেই খুঁজে পাব। হয়তো ছোটবেলায় কোনো শিক্ষক জীবন দর্শন কিছুটা শিখিয়েছেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। কারণ সমাজ যেভাবে উপার্জনের চেতনায় বোধ হয়ে আমাদের ভিন্ন দিকে ধাবিত করেছে, তা দেখে তারা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তারাও সমাজের চাওয়ার সঙ্গে সম্মতি প্রকাশ করেছিলেন। তবে দুঃখের বিষয় হচ্ছে যে সমাজে যখন একটা কর্পোরেটের রূপ নিল, তখন কেউ শিক্ষকদের কথা ভাবলেন না। শিক্ষকদের উপার্জনের কি হবে, তাঁদের সন্তানেরা কোথায় পড়ালেখা করবে, সেসব প্রশ্নের উত্তর দিতে সমাজ ভুলে গেল। তারা গরিব থাকবেন, কিন্তু অর্থনীতির সমৃদ্ধির লক্ষ্যে সারা দেশে ম্যানেজার তৈরি করবেন। এটাই তাঁদের কাছে সমাজের চাওয়া। এখন এভাবেই চলছে। কোনো শিক্ষক তাঁদের ছাত্রছাত্রীদের দর্শন শেখান না, জীবন শেখান না, জীবনের অর্থ খোঁজার প্রশ্নগুলো শেখান না। যে সমাজ শুধু সম্পদ আহরণের শিক্ষা দেয়, তাঁরাও সেই মেশিনের অংশ হয়ে গেছেন। তার অর্থ এই নয় যে তাঁরা দর্শন ভুলে গেছেন। তাঁরা বুঝেছেন এই সমাজ দর্শন শিক্ষা চায় না, তাই চুপ করে আছেন। এই চুপ করে থাকা কি ঠিক হচ্ছে? বড়দের কাছে শুনেছি অতীতে শিক্ষক ছাত্র সম্পর্ক নিবিড় ছিল। শিক্ষকরা ছাত্রছাত্রীদের মনের খোঁজ রাখতেন, চিন্তার গতি প্রকৃতি বুঝতেন। কারণ তারা বুঝতেন ভালো করে শেখাতে গেলে ভালো শ্রোতা হতে হয়। ছাত্রছাত্রীরাও তাদের শিক্ষকদের কাছে তাদের চিন্তার নোঙর পাতার সুযোগ পায়। এখন সেই সময় নেই, আমরাও পাইনি। আমি নিজে 12 বছর বয়সে মাতা পিতা ভাই বোনকে ছেড়ে এক শিক্ষালয়ে পড়তে গিয়েছিলাম, যেখানে আমরা প্রায় 24 ঘন্টায় শিক্ষক আবিষ্ট থাকতাম। কিন্তু তারপরে বুঝতাম যে একদল শিশুর মনের ভিতর কি ঘটছে তা নিয়ে আমাদের শিক্ষকদের বিন্দু মাত্র ধারণা ছিল না। শিক্ষকদের পরিচালনা করে কর্তৃপক্ষ, এবং এই কর্তৃপক্ষের ধরন বিশ্লেষণ করলে বোঝা যায় মানব মনস্তত্ত্বের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই।
শিশুদের একটা সিস্টেমের আবর্তে ফেলে দিয়ে নতুন ধরনের মানব তৈরিতে তাঁরা ব্যস্ত থাকেন। সেই পরিস্থিতিতে শিক্ষকরা মাতা পিতার বিকল্প হতে চাইলেও পারেন না। কর্তৃপক্ষ শিক্ষকদের শিখিয়েছেন ছাত্রছাত্রীদের মনের কথা শোনার প্রয়োজন নেই। এই যে দিলাম সিলেবাস, এটা তাদের পড়িয়ে এক নতুন মানুষ তৈরি করুন। আমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ধাপগুলো পেরোচ্ছিলাম, তারা বুঝতে পারছিলাম যে আমরা প্রত্যেকেই দেশের উৎকর্ষে কেরানিতে রূপান্তরিত হতে চলেছি। জীবন শিক্ষা সরিয়ে রেখে শিক্ষকরা যা শেখাচ্ছিলেন তাই ভালো করে শিখতে মনোনিবেশ করেছি। শিক্ষক আমাকে উপার্জন করার সক্ষমতা অর্জন করার দক্ষতা শেখাবেন, তা নিয়ে আমার দ্বিমত নেই। প্রশ্ন হচ্ছে, তিনি কি শুধু এটুকুই চান? আমি অর্থবান হয়ে, গাড়ি ঘোড়া চড়ে, উচ্চ পদে আসীন হয়ে জীবন কাটিয়ে যাই, এই কি তার আশা? আমার কাছে তা মনে হয় না। সমাজে যে মানুষগুলো বর্তমানে শিক্ষকতা করছেন, তারা আমাদের বলছেন না তারা কি শিক্ষা দিতে চান। শিক্ষকের নিজের ইচ্ছা প্রকাশের ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। শিক্ষানীতি প্রণয়নের সময় তাদের কাছে চাওয়া হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। নীতি প্রণয়নের সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলাও জরুরি। বিষয় হিসেবে দর্শন কেন ছোটবেলায় শিক্ষার্থীদের শেখানো হয় না? বাংলা, ইংরেজি ও অঙ্কই কেন আবশ্যিক বিষয় হবে, দর্শন কেন নয়? দর্শনই এই বিষয়গুলোর বাতিস্তম্ভ। জীবনে জীবন দর্শনের ভূমিকা অর্থ উপার্জন এবং চাকচিক্যের চেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ, তা আমরা শিক্ষকদের কাছ থেকেই শিখতে চাই। তাঁরাই আমাদের আধুনিক জীবনের অনেক রকমের বোঝা থেকে মুক্ত করতে পারেন এবং সে কারণে তাঁদের ক্ষমতায়ন অতীব জরুরি। শিক্ষকের ক্ষমতায়ন কি? ছাত্রছাত্রীদের জীবন শিক্ষা দেওয়ার স্বাধীনতায় শিক্ষকের ক্ষমতায়ন। জুলাই 2022। সামাজিক মাধ্যমে অসামাজিকতা। আমার এক সহকর্মী লন্ডন থেকে লিঙ্ক ইমেল করে জানালেন, ইকরাম, এক অসাধারণ ব্যাপার ঘটিয়েছে ফেসবুক, প্রোফাইল তৈরি করে ফেলো। এখনো মনে আছে তার কথা। শুনে আমিও ফেসবুকে যোগ দিই। আমিও এর মধ্যে অসাধারণত্ব খুঁজে পাই। মানুষ জমতে শুরু করে আমার লিস্টে। স্কুলের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া বন্ধু, পরিচিতজন, সাংবাদিক, প্রাক্তন ক্যাডেট, আরও অনেকে। লিস্টে মানুষ বাড়তেই থাকে। অনেককে চিনতাম না, কিন্তু তারা আমার লিস্টে থাকে। আমার স্কুল ও ক্লাবের জন্য পেজ তৈরি করে ফেললাম। ফেসবুক বেশ ভালোই লাগছিল, ব্যবহার করার অভ্যাস হয়ে গেল। কিন্তু কি উদ্দেশ্যে ব্যবহার করছি তাই ভালো করে তখনও বুঝিনি। এমনই অভ্যাস হলো যে কাজের সময়ও আরেকটি উইন্ডোতে সারাক্ষণ ফেসবুক খোলা থাকতো এবং কিছুক্ষণ পরপরই তা দেখতাম। ফটো অ্যালবাম তৈরি করলাম। মানুষ অনেক লাইক দিল এবং প্রশংসা সুলভ কমেন্ট লিখল। আমার মন অনেক খুশি। যাই লিখি মানুষ লাইক দেয় ও কমেন্ট করে, খুশি হই। আমি খুব সন্তুষ্ট। আরও বেশি বেশি ফেসবুকে সময় কাটাতে শুরু করলাম এবং একদিন আবিষ্কার করলাম যে অনেক বেশি সময় চলে যাচ্ছে ফেসবুকে কোনো কিছু না করেই। কোনো ফলপ্রদ বা উর্বর কাজে সময়টি ব্যয় হচ্ছে না। অন্যদের ফটো ও লেখায় লাইক দেওয়া এবং অন্যরা আমার ছবি ও লেখায় লাইক দিচ্ছে কিনা তা দেখা, ব্যাস। মনে করেছিলাম আমি ও আমরা ফেসবুকের মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি সামাজিক হয়েছি। তাই কি হয়েছি? এক লেখক বন্ধুর সঙ্গে দেখা। সে জানতে চাইল, আজ সকালে একটা পোস্ট দিয়েছি, দেখেছিস? আমি বললাম, হ্যাঁ দেখেছি। সে বলল, ও লাইক দিসনি তো? তাই ভাবলাম তুই দেখিসনি। বুঝলাম আমাদের মনস্তত্ত্ব কতটা বদলেছে এই কয়েক বছর ফেসবুকে বিচরণ করে। আমরা সবাই এখন লাইক চাই। লাইক পাওয়া ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে। এই সামাজিক মাধ্যমের রীতিনীতি, সংস্কৃতি, মানুষের প্রবণতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। বুঝলাম আমাদের জীবনের কাল্পনিক ও অবাস্তব দিকগুলোই আমরা ফেসবুকে তুলে ধরতে চাই এবং লাইক ও প্রশংসার জন্য উন্মুখ হয়ে থাকি। সেটি সমস্যা নয়, তবে সেটি যখন এক ধরনের প্রতিযোগিতা হয়ে যায় তখনই সমস্যা তৈরি হয়। আমরা মনে মনে প্রতিযোগিতায় মেতে থাকি। অন্য কারো পোস্ট বা ছবিতে বেশি লাইক পড়লে আমাদের মন খারাপ হয়। আমার ছবি বা পোস্টে লাইক অন্যের চেয়ে বেশি হলে আমার মন ভালো হয়। অনেক মানুষকে দেখে মনে হয় সারাক্ষণই দেশ বিদেশে ঘুরে চিরস্থায়ী ছুটি কাটাচ্ছে। তাদের জীবনে অবারিত সুখ, কোনো দুঃখ নেই। এসব দেখে অন্যদের মন খারাপ হতেই পারে, হীনমন্যতায় ভুগতেই পারে। কোটি কোটি মানুষ নিজেদের বাস্তবতার সঙ্গে অন্যের কল্পনার তুলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেখান থেকে যে মন খারাপের শুরু হয়
তা হয়তো আমরা বুঝতেও পারি না। ফেসবুক বা ইনস্টাগ্রামে বিচরণ করা এখন এক নেশায় দাঁড়িয়ে গেছে। ঘুম থেকে উঠেই সবার আগে ফোনে ফেসবুকের অ্যাপ খোলা, ঘুমাতে যাওয়ার আগে শেষ পোস্টটি লেখা। আমরা আমাদের সবচেয়ে সুন্দর ছবিটি পোস্ট করতে চাই, যেখানে অনেক লাইক পড়বে। সবচেয়ে বুদ্ধিদীপ্ত পোস্টটি আমারই হওয়া চাই, যেন সবাই আমায় বাহবা দেয়। দেখাতে চাই আমার জীবন সবসময়ই অনন্য, যা আদতে তেমন অভূতপূর্ব নয়। এমন অনেক পরিবার ও দম্পতিকে দেখেছি যারা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে গিয়ে কেউ কারোর সঙ্গে কথা না বলে সবাই ফোনের দিকে তাকিয়ে রয়েছেন, সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন। তারা সেখানে গেছেন নিজেরা খেতে খেতে গল্প করবেন, আনন্দ করবেন, তা না করে সবাই ফোনের মাঝে আনন্দ খুঁজছেন। আমার কাছে মনে হয় আমরা নিজের অজান্তে প্রোগ্রামড হয়ে গেছি, আমাদের প্রোগ্রাম করে ফেলা হয়েছে। আমরা যেন ভার্চুয়াল সামাজিক মাধ্যম ছেড়ে সত্যিকার সমাজে আর ফিরে না যাই। তেমন করেই এই মাধ্যম তৈরি করা হয়েছে, যা আমাদের মানসিক স্বাস্থ্যে অসম্ভব রকমের নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা চিন্তা কম করছি, শুধু লাইক দিচ্ছি এবং লাইক পাচ্ছি। আরও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ফেসবুক একটি ভুল খবর ও ভুল তথ্যের ভাণ্ডার। আমরা যাকে ফেক নিউজ বলি। ভুল খবর সঠিক খবরের চেয়ে 5 গুণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এছাড়া এসব বাতায়নে ঘৃণার প্রচার হয় এবং সে কারণে বিশ্বের অনেক স্থানে রক্তাক্ত দাঙ্গাও হয়েছে। মানুষ এই ভুল তথ্যগুলো বিশ্বাস করছে এবং এভাবেই সবার মনে একটি মেকি ও অবাস্তব ভুবন তৈরি হচ্ছে। একই সঙ্গে একজন বা কোনো জনগোষ্ঠী চাইলেই আরেকজনকে বা আরেক জনগোষ্ঠীকে হয়রানির মুখে ফেলতে পারছে। হয়তো লক্ষ্য করেছেন সরকার প্রধানরা এখন কতটা সামাজিক মাধ্যম ব্যবহার শুরু করেছেন। তারা মনে করছেন একসঙ্গে অনেক বেশি মানুষকে অনেক বেশি তথ্য জানানো যায়। আমেরিকার প্রেসিডেন্টের কথাই ধরুন না, তিনি প্রায় সারাদিনই টুইট করেন। তিনি যদি টুইটারের সামনে সারাদিন বসে থাকেন তাহলে তিনি কাজ করেন কখন? সারাক্ষণ তো মানুষকে জানানোর প্রয়োজন দেখি না। অতিমারির সময় হয়তো কিছুটা আছে, যেমন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে দেখেছি সামাজিক মাধ্যমে মানুষকে আশ্বস্ত করতে। আপনার বাস্তব জীবনকে দূরে রেখে আপনি দিনের কতটা সময় অবাস্তব সামাজিক মাধ্যমে খরচ করছেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা? ঠিকই ধরেছেন, আমরা হিসাব করছি না। কারণ আমরা সামাজিক মাধ্যমে নেশাগ্রস্ত হয়ে পড়েছি এবং নিজেদের বাস্তবতাকে বদলে ফেলেছি। নিজের বাস্তবতা থেকে কি আশা করব তাও অবাস্তব চিন্তা দিয়ে ঢেকে দিয়েছি। আপনি যখন আমাকে ফেসবুকে অনলাইনে দেখেন বা আমার কোনো পোস্ট পড়েন, তখন আসলেই জানেন আমার মনের ভিতরে কি কাজ করছে? জানেন না, কারণ আপনার সঙ্গে আমার সামনাসামনি আর দেখা হয় না। ইদানিং আমরা বাইরে হাঁটতে যাই না, আড্ডায় সময় কাটাই না, বই পড়ি না। প্রেমিক প্রেমিকারা বা দম্পতিরা একে অন্যের দিকে তাকাচ্ছে না। তারা তাদের কল্পনার জগৎ খুঁজছেন ফোনের মধ্যে। কি ঘটছে আসলে? কোথায় যাচ্ছি আমরা? টের পাচ্ছি কি? আমরা চূড়ান্ত রকমের অসামাজিক হয়ে পড়ছি, যেখান থেকে পরিত্রাণের উপায় আমরা জানি না। মাদকাসক্ত হয়ে গেলে মাদকদ্রব্য যেমন আরও বেশি বেশি সেবন করতে হয়, না আমরা তেমন আচরণই করছি। আমরা কি বুঝতে পারছি যে এই তথাকথিত সামাজিক মাধ্যম আসলে সামাজিক নয়, আমাদের অসামাজিক বানাচ্ছে? কেউ কেউ হয়তো পারছেন, কিন্তু তারা এই মাধ্যমে না থাকলেও এই মাধ্যমগুলোর কিছু যায় আসে না। এই অসামাজিক মাধ্যমের উদ্যোক্তারা তাদের কাজ করে ফেলেছে, আমাদের অসামাজিক বানিয়ে ছেড়েছে। সেপ্টেম্বর 2020।